সচিবালয়ে নিজেদের দাবি দাওয়া আদায় করতে গিয়েছিলেন শিক্ষক নেতারা। তাদের আশা ছিল নতুন শিক্ষামন্ত্রীর কাছে নিজেদের অভাব অভিযোগের কথা বলবেন এবং সব দাবি আদায়ের একটা শক্ত আশ্বাস নিয়ে হাসি মুখে ঘরে ফিরবেন। কিন্তু ঘটল ঠিক তার উল্টো ঘটনা। দাবি আদায় তো দূরের কথা, উল্টো শিক্ষামন্ত্রীর তোপের মুখে পড়তে হলো তাদের। সরকার যদি শিক্ষকদের সব দাবি মেনে নেয়, তাহলে এর বিনিময়ে শিক্ষকরা জাতিকে কি উপহার দেবেন? নতুন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন উপস্থিত শিক্ষক নেতাদের দিকে এমন এক আচমকা প্রশ্ন ছুড়ে দিলেন, যার কোনো সদুত্তর তাদের কাছে ছিল না। এমন একটি সহজ এবং যৌক্তিক প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো খেই হারিয়ে ফেলেন শিক্ষক নেতারা। তারা এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে নিজেদের পুরনো বঞ্চনা আর অভাবের কথা বলতে শুরু করেন। আর এতেই বিরক্ত হন মন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে শিক্ষকরা যদি প্রশ্নই না বোঝেন, তাহলে তারা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কি পড়াবেন। গত রবিবার 22শে ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই ঘটনাটি ঘটে। সেখানে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় বসেছিলেন শিক্ষামন্ত্রী। সভার শুরুতেই শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে চাকরি জাতীয়করণ সহ ১৩ দফা দাবির একটি দীর্ঘ তালিকা মন্ত্রীর কাছে পেশ করা হয়। নেতারা আশা করছিলেন মন্ত্রী হয়তো তাদের সব দাবি পূরণের একটি ইতিবাচক আশ্বাস দেবেন। কিন্তু শিক্ষামন্ত্রী ডক্টর মিলন বিষয়টিকে একতরফাভাবে দেখতে রাজি ছিলেন না। তিনি শিক্ষকদের দাবির প্রতি সম্মান রেখেই তাদের কাছে একটি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেন, আমরা আপনাদের সব দাবি মেনে নেব, কিন্তু বিনিময়ে আপনারা জাতিকে কি দেবেন? এটি কোনো জটিল প্রশ্ন ছিল না, এটি ছিল রাষ্ট্রের পক্ষ থেকে শিক্ষকদের কাছে তাদের দায়িত্ববোধ সম্পর্কে একটি খুব সাধারণ জিজ্ঞাসা। কিন্তু আশ্চর্যের বিষয় হল, উপস্থিত শিক্ষক নেতারা মন্ত্রীর এই সুনির্দিষ্ট প্রশ্নের কোনো জবাব দিতে পারেননি। তারা জাতিকে কি দিতে চান, কিভাবে শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে চান, কিংবা শ্রেণীকক্ষে তাদের ভূমিকা কেমন হবে, এসব নিয়ে কোনো কথা না বলে তারা বারবার নিজেদের পুরনো দাবি আর বঞ্চনার কথায় ফিরে যেতে থাকেন। শিক্ষামন্ত্রীর একটি সহজ প্রশ্নের উত্তর না দিয়ে নেতারা যখন এলোমেলোভাবে কথা বলতে শুরু করেন, তখন মন্ত্রী স্বাভাবিকভাবেই বিরক্ত হন। এক পর্যায়ে তিনি বেশ কড়া সুরেই বলেন, আপনারা শিক্ষক, কিন্তু আপনারা তো প্রশ্নই বোঝেন না। শিক্ষকরা যদি প্রশ্ন না বোঝে, তাহলে আপনারা পড়াবেন কিভাবে? মন্ত্রীর এই একটি কথা উপস্থিত শিক্ষক নেতাদের জন্য বিশাল এক চাপের কারণ হয়ে দাঁড়ায়। একই সঙ্গে এই ঘটনাটি সারা দেশের মানুষের কাছে একটি পরিষ্কার বার্তা পৌঁছে দেয় যে নতুন শিক্ষামন্ত্রী শুধু শিক্ষকদের দাবি শুনতেই আসেননি, তিনি শিক্ষকদের কাছ থেকে তাদের দায়িত্বের হিসাবও কড়ায় গণ্ডায় বুঝে নিতে চান। শিক্ষামন্ত্রীর এই কথা এবং কর্মকাণ্ড থেকে একটি বিষয় খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তিনি দেশের শিক্ষা ব্যবস্থার আমূল উন্নতি ঘটাতে আপ্রাণ চেষ্টা করছেন। তিনি বুঝতে পেরেছেন যে শুধু শিক্ষকদের বেতন ভাতা বাড়িয়ে বা চাকরি জাতীয়করণ করে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। এর জন্য সবার আগে প্রয়োজন শিক্ষকদের জবাবদিহিতা। রাষ্ট্র যখন শিক্ষকদের সব সুযোগ সুবিধা নিশ্চিত করবে, তখন শিক্ষকদেরও প্রধান দায়িত্ব হল জাতিকে একটি সুশিক্ষিত ও নৈতিক গুণাবলী সম্পন্ন প্রজন্ম উপহার দেওয়া। শিক্ষামন্ত্রী ডক্টর মিলন মূলত এই জবাবদিহিতার জায়গাটিতেই আঘাত করেছেন। তিনি শিক্ষকদের মনে করিয়ে দিতে চেয়েছেন যে শিক্ষকতা শুধু মাস শেষে বেতন নেওয়ার কোনো চাকরি নয়, এটি একটি মহান ব্রত। এখানে শুধু নেওয়ার সুযোগ নেই, এখানে দেওয়ার দায়িত্বটাই সবচেয়ে বেশি। আর যারা দেওয়ার বেলায় পিছিয়ে থেকে শুধু নেওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠেন, তাদের হাতে দেশের ভবিষ্যৎ কখনোই নিরাপদ হতে পারে না। এমনিতেই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার এখন চরম বেহাল দশা। গত ১.৫ দশক ধরে এই শিক্ষা ব্যবস্থার ওপর দিয়ে রীতিমতো একটা ধ্বংসাত্মক ঝড় বয়ে গেছে। বিশেষ করে শেখ হাসিনার শাসনামলে শিক্ষা ব্যবস্থাকে যেভাবে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল, তা দেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। সেই সময়ে প্রশ্নভাস, দুর্নীতি আর অনিয়ম শিক্ষা ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছিল। শিক্ষাকে একটি লাভজনক পণ্য বানিয়ে ফেলা হয়েছিল। আর এই ধ্বংসযজ্ঞের সরাসরি ও ভয়ঙ্কর প্রভাব পড়েছিল আমাদের নতুন প্রজন্মের ওপর। শেখ হাসিনার আমলে প্রায় প্রতিটি পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের মহোৎসব চলেছে। প্রাইমারি স্কুলের পরীক্ষা থেকে শুরু করে বিসিএস পরীক্ষা, কোথাও প্রশ্ন ফাঁসের থাবা থেকে বাদ যায়নি। এই প্রশ্ন ফাঁসের কারণে প্রকৃত মেধাবীরা বারবার হতাশ হয়ে পিছিয়ে পড়েছে, আর টাকার বিনিময়ে প্রশ্ন কিনে অমেধাবীরা সামনে এগিয়ে গেছে। এর ফলে মেধার কোনো মূল্যায়ন হয়নি, বরং মেধাকে পদে পদে অপমানিত করা হয়েছে। সেই সময়ে শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করার চেয়ে পাশের হার বাড়ানো এবং জিপিএ 5-এর সংখ্যা বাড়ানোর দিকেই সরকারের বেশি মনোযোগ ছিল। শিক্ষার গুণগত মান নিয়ে কেউ বিন্দুমাত্র মাথা ঘামায়নি।
একটি শিশু স্কুল থেকে বাস্তবে কি শিখছে, তার নৈতিক মূল্যবোধ তৈরি হচ্ছে কিনা, সে দেশের জন্য একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠছে কিনা, এসব নিয়ে কোনো মাথা ব্যথা বা আলোচনা ছিল না। শুধু বছর শেষে একটি কাগজে সার্টিফিকেট ধরিয়ে দিয়ে সরকার নিজেদের মিথ্যা সাফল্য প্রচার করেছে। আর এই সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা ব্যবস্থা দেশের জন্য এক ভয়াবহ বিপদ ডেকে এনেছে। আমাদের এমন এক প্রজন্ম তৈরি হয়েছে যাদের হাতে বড় বড় ডিগ্রির সার্টিফিকেট আছে, কিন্তু বাস্তব জ্ঞান বা কর্মমুখী দক্ষতা বলতে কিছুই নেই। না পারছে দেশের কোনো কাজে আসতে, না পারছে নিজেদের জন্য সম্মানজনক কোনো কর্মসংস্থান তৈরি করতে। এই পুরো প্রক্রিয়ায় শিক্ষা ব্যবস্থা তার মূল উদ্দেশ্য থেকে সম্পূর্ণ ছিটকে পড়েছিল। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হল, শিক্ষা ব্যবস্থার এই চরম অবক্ষয়ের সময় অনেক শিক্ষকও তাদের নৈতিক অবস্থান ধরে রাখতে পারেননি। শিক্ষকরা সমাজের বিবেক, তাদের দেখেই শিক্ষার্থীরা শেখে। কিন্তু সেই সময় আমরা দেখেছি অনেক শিক্ষক শ্রেণীকক্ষে ঠিকমতো না পড়িয়ে কোচিং বাণিজ্য নিয়ে মেতে উঠেছেন। শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে এক প্রকার বাধ্য করা হয়েছে। এমনকি অনেক শিক্ষক সরাসরি প্রশ্নভাস এবং নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। শিক্ষকদের রাজনৈতিক লেজবৃত্তি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশকে আরও বিষাক্ত করে তুলেছিল। তারা ছাত্রদের পড়ানোর চেয়ে রাজনৈতিক নেতাদের খুশি রাখতেই বেশি ব্যস্ত থাকতেন। ফলে শিক্ষকের প্রতি ছাত্রের যে সম্মান এবং ভক্তি থাকার কথা, তা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। শিক্ষকরা যখন নিজেদের স্বার্থের জন্য অন্যায়ের সঙ্গে আপোষ করেন, তখন সেই সমাজের আর কিছুই অবশিষ্ট থাকে না। শেখ হাসিনার আমলে ঠিক এই কাজটিই হয়েছিল। শিক্ষকের একটি বড় অংশ নিজেদের সুবিধা আদায়ে ব্যস্ত থেকে শিক্ষার মানকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিলেন। এখন এই ধ্বংসস্তূপ থেকে শিক্ষা ব্যবস্থাকে টেনে তুলে এনে একটি সুন্দর এবং শক্ত কাঠামোতে দাঁড় করানো সবচেয়ে বেশি জরুরি। কারণ একটি দেশের শিক্ষা ব্যবস্থা যদি দুর্বল হয়, তাহলে সেই দেশ কোনোভাবেই সামনে এগোতে পারে না। বড় বড় রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট দিয়ে দেশের আসল উন্নয়ন মাপা যায় না যদি সেই দেশের মানুষের মধ্যে সঠিক শিক্ষা এবং নৈতিকতা না থাকে। নতুন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন এই কঠিন সত্যটি খুব ভালো করেই জানেন। তিনি গভীরভাবে বুঝতে পেরেছেন যে শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হলে সবার আগে শিক্ষকদের ঠিক করতে হবে। শিক্ষকদের মধ্যে হারিয়ে যাওয়া পেশাদারিত্ব এবং দায়িত্ববোধ ফিরিয়ে আনতে হবে। শিক্ষকরা যদি ঠিকমতো ক্লাস না নেন, তারা যদি নিজেদের জ্ঞানের পরিধি আপডেট না করেন এবং শিক্ষার্থীদের সঠিক পথ না দেখান, তবে পৃথিবীর কোনো আধুনিক কারিকুলাম দিয়েই শিক্ষার মান বাড়ানো সম্ভব নয়। তাই শিক্ষামন্ত্রী শুরুতেই শিক্ষকদের একটি শক্ত বার্তা দিয়েছেন যে শুধু দাবি আদায় করে ফাঁকিবাজি করার দিন শেষ। শিক্ষামন্ত্রীর ভাইসা ভার্সা বা পারস্পরিক আদান প্রদানের এই ধারণাটি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী। রাষ্ট্র তার সীমিত সম্পদের মধ্যে দিয়েও শিক্ষকদের জীবনমান উন্নয়নের সর্বোচ্চ চেষ্টা করবে, এটি যেমন সত্য, ঠিক তেমনি শিক্ষকদেরও উচিত নিজেদের সর্বোচ্চটা দিয়ে শিক্ষার্থীদের গড়ে তোলা। শিক্ষকরা শুধু ১৩ দফা কেন, আরও অনেক যৌক্তিক দাবি নিয়ে সরকারের কাছে যেতে পারেন, কিন্তু তাদের আগে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে তারা সেই দাবির যোগ্য। তারা যখন একটি শ্রেণীকক্ষে প্রবেশ করেন, তখন তাদের সামনে বসে থাকে দেশের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ প্রজন্মকে তারা কি শেখাচ্ছেন, কিভাবে তাদের চিন্তার জগৎকে প্রসারিত করছেন, তার ওপর ভিত্তি করেই শিক্ষকদের কাজের মূল্যায়ন হওয়া উচিত। শুধু চাকরি জাতীয়করণ হলেই যে শিক্ষার মান রাতারাতি বেড়ে যাবে, এমন ভাবার কোনো কারণ নেই। দেশের অনেক সরকারি শিক্ষা প্রতিষ্ঠানেই পড়াশোনার মান অত্যন্ত নিম্নমুখী। তাই শুধু কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি শিক্ষকদের মানসিকতার পরিবর্তন হওয়াটা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন অতীতেও শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের সময় নকল প্রতিরোধে কঠোর ভূমিকা পালন করে সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। এখন তার কাঁধে আরও বড় দায়িত্ব। তাকে এমন একটি শিক্ষা ব্যবস্থাকে মেরামত করতে হচ্ছে যা গত ১৫ বছরে দুর্নীতি আর অনিয়মের কারণে ভেতর থেকে একদম ফাঁপা হয়ে গেছে। এই মেরামতের কাজ মোটেও সহজ নয়। এর জন্য প্রয়োজন কঠিন নির্ধারণ গ্রহণ এবং তার সঠিক ও কঠোর বাস্তবায়ন। সচিবালয়ে শিক্ষক নেতাদের সঙ্গে তার এই স্পষ্টবাদী আচরণ প্রমাণ করে যে তিনি কোনো রাগঢাক না করেই সমস্যার একেবারে মূলে হাত দিতে চান। তিনি কাউকে অযথা খুশি করার জন্য মিথ্যা আশ্বাস বা মিষ্টি কথা বলতে আসেননি। তিনি জানেন যে দেশের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হলে এখন কিছু অপ্রিয় সত্য কথা বলতে হবে এবং কিছু কঠোর পদক্ষেপ নিতে হবে। শিক্ষকরা তার এই কথায় সাময়িকভাবে অস্বস্তিতে পড়লেও দীর্ঘমেয়াদে এটি দেশের শিক্ষাক্ষেত্রের জন্য বিশাল মঙ্গল বয়ে আনবে।